আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আমরা এই পর্বে সংকরণ সম্পর্কিত দুইটা প্রশ্ন দেখব। এক এসপিটি ডি আর এক হচ্ছে এসপিটি ডি টু। এই দুইটা সংকরণের সাথে রিলেটেড দুইটা প্রশ্ন আমরা এই পর্বে ডিসকাশন করব। কোশ্চেন নাম্বার 1, পিসিএল5 গঠন হলেও পিএইচ5 গঠন হয় না কেন? কোশ্চেন নাম্বার 2, এসএফ6 গঠন হলেও এসএইচ6 গঠন হয় না কেন? আমি আশা করি তুমি এই টাইপের কোশ্চেন দেখে অভ্যস্ত। এখানে প্রথম কোশ্চেনটা কি? পিসিএল5 ফসফরাসের সাথে 5টা ক্লোরিন, এইটা তোমার সম্ভব, মানে গঠন হয়। বাট ফসফরাসের সাথে যখন তুমি সারাউন্ডিং এর অ্যাটম হিসেবে 6টা হাইড্রোজেন নিবা, 5টা হাইড্রোজেন নিবা, সেটা সম্ভব না, মানে এটা গঠন হয় না কেন? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, সালফারের সাথে সারাউন্ডিং অ্যাটম হিসেবে তুমি 6টা ফ্লোরিন নিবা, এটা সম্ভব, এটা গঠন হয়। বাট সালফারের সাথে তুমি 6টা হাইড্রোজেন সারাউন্ডিং হিসেবে নিবা, এটা নিতে পারবো না, এটা সম্ভব না। কেন সম্ভব না? এটা গঠন হয় না, এটা তৈরি হয় না। কেন কেন তৈরি হয় না, কেন গঠন হয় না? ওকে, এই দুইটা প্রশ্ন তোমার সংকরণের সাথে রিলেটেড। প্রথম প্রশ্নটা তোমার sp3d এই সংকরণের সাথে সম্পর্কিত। দ্বিতীয় প্রশ্নটা তোমার sp3d2 এই সংকরণের সাথে সম্পর্কিত। যেহেতু সংকরণের সাথে সম্পর্কিত এই দুইটা প্রশ্ন, তাই সংকরণের এই প্লেলিস্টেই আমি এই দুইটা প্রশ্ন রাখলাম। বুঝছো? এই দুইটা প্রশ্নের অ্যান্সার, ব্যাখ্যা বিভিন্ন গাইড বইয়ে ভুল দেওয়া আছে, আবার বিভিন্ন টিচারও ভুল পড়ায়, ভুল ব্যাখ্যা দেয়। তাই ভাবলাম যে না, এই দুটো প্রশ্ন নিয়ে আমি একটা ভিডিও শুট করে ফেলি, তার জন্য করা। তো ব্যাখ্যা দেওয়ার আগে, ব্যাখ্যা এক্সপ্লেন করার আগে কিছু কথাবার্তা বলে নেই। আমার খুব ইচ্ছা ছিল সংকরণের উপর একটা প্লে লিস্ট বানানোর, যে প্লে লিস্টে আমি পর্ব আকারে প্রতিটা সংকরণ একদম ধরে ধরে বিস্তারিতভাবে খুঁটিনাটি যা আছে এক্সপ্লেন করে পড়াবো, এরকম ইচ্ছা ছিল। হোপফুলি আলহামদুলিল্লাহ সেটা আমি সম্পূর্ণ করতে পারছি। তো যারা আমার সংকরণের এই প্লেলিস্টের প্রিভিয়াস পর্বগুলো দেখো নাই, বা যাদের কাছে এই ভিডিওটাই ফার্স্ট আসছে, সার্চ দিয়ে হোক যেমনি হোক তোমার সামনে ধরো আসছে, তোমার কাছে আমার সাজেশন যে সংকরণের যে প্রিভিয়াস পর্বগুলো আছে তুমি অবশ্যই সেগুলো দেখো। বিলিভ করো ভাই, আমি একদম মন থেকে বলতেছি। এখানে আমি প্রতিটা সংকরণ এত বিস্তারিতভাবে পড়াইছি, একদম ধরে ধরে তুমি কেমনে লিখবা, কেমনে উপস্থাপন করবা পরীক্ষার খাতায়, বা সংকরণ একটা যৌগের মধ্যে কেন হয়, একটা যৌগ বলতে একটা পরমাণুর অরবিটালে কেন সংকরণ হয়, সংকরণের দরকারটা কি, সংকরণ না হইলে যৌগ হবে না, কেন হবে না, একদম খুঁটিনাটি যা আছে আমি বিস্তারিতভাবে ধরে ধরে পড়াইছি। এরকম আমার মনে হয় না কেউ এত ধরে ধরে কেউ পড়াইছে। তোমার মনে যত প্রশ্ন আছে সংকরণ সম্পর্কিত, তুমি যদি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারো, সব অ্যান্সার তুমি পাবা, এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতেছি। তো আশা করি তুমি ওই ভিডিওগুলা, প্রিভিয়াস পর্ব ভিডিওগুলা দেখবা। আর ভিডিও শুরু করার আগে আরেকটা কথা, আমার এই ভিডিওগুলা যদি কারো একটু হেল্প হয়, উপকার হয়, তুমি যে ভিডিও দেখতেছো যদি তোমার উপকার হয়, যদি মনে হয় যে না এই ভিডিওগুলো থেকে তুমি উপকৃত হচ্ছ দেখে কোনোভাবে, তাহলে অবশ্যই চ্যানেলটা কি করবা, সাবস্ক্রাইব করবা। এটা আমার তোমার কাছে রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট। কারণ তুমি সাবস্ক্রাইব করলে আমার কি লাভ? লাভ টাকা পয়সা আসবে না, কিন্তু লাভটা হচ্ছে যে আমার এটা মনে হয় যে না, আমি কিছু মানুষের উপকার করতে পারতেছি, এটা ভিতর থেকে এক প্রকার আমার মানে হ্যাপিনেস আনে। বুঝছো? আমি খুশি হই যে না, কারণ আমি উপকার হয়তো করতে পারতেছি, যেমনও করতে পারতেছি। বুঝছো? ইউনিভার্সিটিতে আমার একটা টেন্ডেন্সি ছিল নোট দিয়ে হেল্প করার। আমার নোট কারো যদি হেল্প আমি এটা করতাম। তো এখন এই ভিডিওগুলো দেখে যদি কেউ উপকৃত হয়, সেটা আমার ভালো লাগে। তো এই কারণেই মূলত এই ভিডিওগুলো করা। তো যদি উপকার হয় এই ভিডিওগুলো থেকে তুমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ফ্রেন্ডদেরও একটু জানিয়ে দিও। ওকে, তো আমরা শুরু করি। প্রথম কোশ্চেনটা আমরা ব্যাখ্যা করব, দ্বিতীয়টা এমনি পারবা। তো দেখো এখানে কি বলছে। এখানে তোমার বলছে লালকালিটুকুই পিসিএল5 ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা সম্ভব হয়। আর অন্যদিকে তোমার পিএইচ5 এটা সম্ভব হয় না। কেন হয় না ওটা দেখবো আমরা। তো দেখো, তার আগে বলতো ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে ফসফরাস কেন্দ্রীয় পরমাণু, তার সংকরণ কি? আশা করি তুমি জানো, না জানলে প্রিভিয়াস পর্বগুলো দেখো। সংকরণটা হচ্ছে sp3d, sp3d, এটা হচ্ছে তার সংকরণ। একটু বলে নেই,
আমি এখানে যে ব্যাখ্যা দিতেছি একদম সলিড, একদম পিওর ব্যাখ্যা। যে যাই ব্যাখ্যা দেখ, এটার সাথে না মিললে এখানে ভুল ধরার কিছু নাই, আমি একদম সলিড ব্যাখ্যা দিতেছি। ওকে, ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে ফসফরাসের সংকর কি হয়? sp3d। তো sp3d সংকর হলে সেটার আকৃতি কেমন দাঁড়ায়? আশা করি তুমি জানো। এই যে ফসফরাস নিলাম, কেন্দ্র পরমাণু, আর 5টা sp3d হবে, তাই না? sp3d সংকরণ, তার মানে কি একটা s, 3টা p, একটা d, কয়টা হইলো? 5টা পারমাণবিক অরবিটাল মিশ্রণ হবে, মিশ্রণ হইয়া হাইব্রিড অরবিটাল, সংকর অরবিটাল করা তৈরি করবে 5টা। ওটা কেমনে থাকে ওটা দেখাইতেছি। একটা দিবা উপরের দিকে, একটা দিবা নিচের দিকে, এই সাইডে দিবা একটা, আর এই কোনায় এই দিকে দিবা 2টা, এইভাবে থাকে। অর্থাৎ এইদিকে দিবা কি? একটা। এইদিকে দিবা কি? একটা। এই নিচে দিবা কি? একটা। এই পাশে দিবা একটা, এই পাশে দিবা একটা। এই হচ্ছে তোমার কি, এখানে প্রতিটাই হচ্ছে তোমার sp3d সংকরণ, sp3d সংকরণ। এটা আশা করি তুমি জানো, প্রিভিয়াস পর্বে এগুলো বিস্তারিতভাবে বলছি। ঠিক আছে, তারপর দেখো, এগুলো তো অরবিটাল। কি অরবিটাল? সংকর অরবিটাল। সংকর অরবিটাল হোক, অরবিটাল হোক, সেখানে কি থাকবে? ইলেকট্রন থাকবে। তো ইলেকট্রনগুলো যুগল হিসেবে আছে নাকি অযুগল হিসেবে আছে, সেটা আমি কেমনে বুঝবো? তুমি জানো, আমি প্রিভিয়াস পরে এগুলো বলছি, তারপর যদি না দেখে থাকো আমি একটু বলে দিই। এই যে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, এটা কেমনে বের করবা? ব্যালেন্স ইলেকট্রন নিবা। ফসফরাসের ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5। সে বন্ড কটা তৈরি করছে? এখানে দেখো 5টা ক্লোরিন, সারাউন্ডিং অ্যাটম 5টা, কে? ক্লোরিন। একটা ক্লোরিন একটা করে বন্ড তৈরি করে। 5টা ক্লোরিন কটা বন্ড তৈরি করে? 5টা। তার মানে বন্ড 5টা তৈরি হয়েছে। কার সাথে? ফসফরাসের সাথে। মানে 5টা ক্লোরিন 5টা বন্ড তৈরি করে। এটা কার সাথে? ফসফরাসের সাথে। ফসফরাস কটা বন্ড তৈরি করেছে? 5টা। তার মানে ফসফরাস 5টা বন্ড তৈরি করেছে। ঠিক আছে, মনে রাখবা একটা বন্ডের জন্য একটা করে ভ্যালেন্স ইলেকট্রন খরচ হয়। একটা বন্ডের জন্য একটা করে ভ্যালেন্স ইলেকট্রন খরচ হয়। আর বন্ধনে পার্টিসিপেট করতে হইলে ভ্যালেন্স ইলেকট্রনকে অযুগল হতে হয়। কি হতে হয়? অযুগল, অযুগ্ম, সিঙ্গেল। যেহেতু এখানে ভ্যালেন্স ইলেকট্রন 5টা, ব্যালেন্স ইলেকট্রন কয়টা? 5টা। বন্ড কয়টা? 5টা। মানে 5টা বন্ডের জন্য ব্যালেন্স ইলেকট্রন 5টা খরচ হয়ে গেছে। মানে কোনো ফ্রি নাই, ফ্রি ইলেকট্রন নাই। ফ্রি ইলেকট্রন কি? শূন্য। যদি কেউ ফ্রি থাকে, মানে বন্ধনে পার্টিসিপেট করে না, তাহলে সে যুগল থাকবে। তাহলে সে কি থাকবে? যুগল। ধরো ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে নাই, তার মানে ওই ইলেকট্রনগুলো যুগল হিসেবে আছে, যেগুলা পার্টিসিপেট করে নাই। এখন দেখলাম এরকম ফ্রি কেউ নাই, সবাই বন্ধনে পার্টিসিপেট করছে, তার মানে সবাই কি? অযুগল। অর্থাৎ এই যে অরবিটাল, এখানে কোনো যুগল থাকবে না, সবগুলাই কি? অযুগল, মানে সিঙ্গেল সিঙ্গেল। আচ্ছা, সিঙ্গেল সিঙ্গেল দিলাম। আর এগুলো যারা প্রিভিয়াস পর্বে দেখছো, এগুলো তো তোমাদের কাছে দুধ ভাত লাগবে, তাই না? ওকে, এই অযুগলের সাথে কি আসবে? ওই যে ক্লোরিন আসবে। কি আসবে? ক্লোরিন। ক্লোরিন আসবে, ক্লোরিন আসবে। ক্লোরিনের কোনটা আসবে বলো? ক্লোরিনের কোন অরবিটাল আসবে যেটা অযুগল? দেখাই দিই। ক্লোরিন ইলেকট্রন করো। ক্লোরিন ইলেকট্রন কি? 3s2 3p5। বহিস্থ শক্তিশালী ইলেকট্রন বিন্যাস, বন্ধনে বহিস্থ শক্তিশালী পার্টিসিপেট করে, তাই বহিস্থ শক্তিশালী ইলেকট্রন দেখাইছি। 3s2 হুন্ডের নিয়ম দেখাও। 3s 2টা, আর 3p5 1 2 3, 1 2 3 4 5। এই যে দেখো, নিচে দেখো, এটা এস, এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা কি? পিজেড। এই যে পিজেডটা কি? পিজেডটা হচ্ছে অযুগল। অর্থাৎ এই পিজেডটা কি করবে? বন্ধনে পার্টিসিপেট করবে, সমযোজী বন্ধন, অরবিটাল অধিক্রমণ। অর্থাৎ এই যে প্রতিটা যে অযুগল sp3d সংকর অরবিটাল, সেখানে কি আসবে? ক্লোরিনের পিজেড। পিজেড টাকা, পিজেড দেখতে কেমন? এই যে এরকম। ওই যে অযুগল নিয়ে আসলো, এখানে কি আসবে? অযুগল নিয়ে আসলো, এখানে কি আসবে? পিজেড। প্রত্যেকটাতে কি আসবে? পিজেড, পিজেড। ঠিক আছে, এগুলো সব কি? ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিনের পিজেড। ওকে, বুঝলাম। ওকে, তো এখানে কি ঘটলো ভাই? যেটা ঘটলো সেটা আমি বলে দিতেছি। ফসফরাসের 5টা sp3d সংকর অরবিটালের সাথে, sp3d সংকর অরবিটাল ও ক্লোরিনের 5টা পিজেড অরবিটাল কি হয়? অধিক্রমণ হয়। অধিক্রমণ, অধিক্রমণ হয় কি তৈরি করে? pCl5 তৈরি করে, pCl5 তৈরি করে, তাই না?
ফসফরাসের 5টা sp3d সংকর অরবিটালের সাথে ক্লোরিনের pz অরবিটালগুলো অধিক্রমণ হয়ে সামনাসামনি অধিক্রমণ হয়ে কি তৈরি করে pcl5 তৈরি করে। এটাই তো ঠিক আছে। এখন আসি pH5 এ। pH5 এ দেখো এখানে তুমি সংকরণ বের করো, ফসফরাসের কি বের হবে সূত্র দ্বারা sp3d, এখানেও sp3d বের হবে। তো আগের মতো নাও, এই যে ফসফরাস ফসফরাস উপরে একটা নিচে একটা এদিকে একটা এদিকে দুইটা sp3d 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 sp3d, ঠিক আছে কোনো সমস্যা নাই। ওকে, এখানেও আগের মতো কোনো পার্থক্য নাই, একটা একটা অযুগল ইলেকট্রন। এখানে কি আসবে sp3d এর সাথে, এগুলো তো sp3d তাই না, sp3d 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 sp3d, এখানে কি আসবে, এই যে হাইড্রোজেন আসবে, 5টা হাইড্রোজেন, হাইড্রোজেনের কোন অরবিটাল, হাইড্রোজেন তো একটা অরবিটাল, হাইড্রোজেন ইলেকট্রন করো, হাইড্রোজেন ইলেকট্রন কি 1s1, অর্থাৎ এই যে এরকম এস এরটা কি, এই যে এস এস আসবে, এস দেখতে কেমন গোল না, এই গোল এস, এটা এস অরবিটাল হাইড্রোজেন, এখানে কি আসবে এস এস অরবিটাল হাইড্রোজেন, এখানেও এস অরবিটাল হাইড্রোজেন, এখানেও এস অরবিটাল হাইড্রোজেন এস অরবিটাল হাইড্রোজেন, তৈরি হয়ে গেল। আগেটা দেখো স্ট্রাকচারটা আমি দেখাই দিই, এই যে ফসফরাস, এদিকে বন্ড ক্লোরিন, উপরে বন্ড ক্লোরিন, নিচে উপরে বন্ড ক্লোরিন, নিচে বন্ড ক্লোরিন, এই পাশে ক্লোরিন এই পাশে ক্লোরিন, তাই না, একটু উপরে আঁকাই দিই ভালো করে। এই যে ফসফরাস, এদিকে বন্ড ক্লোরিন, নিচে একটা বন্ড ক্লোরিন, উপরে একটা বন্ড ক্লোরিন, এই পাশে একটা বন্ড ক্লোরিন, এই পাশে একটা বন্ড ক্লোরিন, এটা তো পিসেল ভাবের গঠন। এখানে কি হইলো, এখানে তুমি বলবা ফসফরাস এদিকে হাইড্রোজেন, উপরে হাইড্রোজেন, নিচে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন, হ্যাঁ ওকে। তো সমস্যা কি, পিএইচ5 তাহলে গঠন কেন হয় না, এখানে কি দেখলা যে ফসফরাসের sp3d সংকর অরবিটাল, sp3d সংকর অরবিটাল, ফসফরাসের sp3d সংকর অরবিটাল ও হাইড্রোজেনের এস অরবিটাল কি হয় অধিক্রমণ, অধিক্রমণ হলে দেন কি গঠন করবে পিএইচ5, তাই না। সমস্যাটা কোথায়, কেন পিএইচ5 গঠন হবে না, তো মনে রাখো এইখানে পিসিএল5 বলো আর পিএইচ5 বলো, এই দুইটা গঠন হওয়ার জন্য কি দরকার, লাইনটা গুরুত্ব লিখবা, PCl5 and PH5 গঠন হওয়ার জন্য মিললি কি লাগবে জানো, এই যে ফসফরাস কেন্দ্রীয় পরমাণু ফসফরাস এর sp3d সংকরণ ঘটতে হবে, কারণ এই যে ফসফরাসের sp3 এর সাথে কি হয়, হাইড্রোজেনের এস সামনাসামনি অতিক্রম হবে, আবার ফসফরাসের sp3 সংকর অরবিটালের সাথে ক্লোরিনের pz অরবিটাল সামনাসামনি অতিক্রম হবে, পিসিএল গঠন করবে, এই তো কাহিনী। বাট সমস্যা কি জানো, এই PH5 যখন ফসফরাসের সাথে 5টা হাইড্রোজেন থাকবে, তখন এই ফসফরাসে কোনো sp3d সংকরণ ঘটবেই না,
sp3d সংকরণ ঘটবে না। আর যখন ফসফরাসের সাথে 5টা ক্লোরিন থাকবে, ফসফরাসের সাথে যখন 5টা ক্লোরিন থাকবে, তখন তোমার ফসফরাসের sp3d সংকরণ ঘটবে। এটা আমি চাপায় লিখে দিই, একটু চাপায় লিখে দিই। ফসফরাসের sp3d সংকর অরবিটাল ও ক্লোরিনের পিজেড অরবিটাল অধিক্রমণ এই কি তৈরি করে pCl5। ঠিক আছে, বাট এখানে ফসফরাসের sp3d সংকরণ ঘটবে, sp3 সংকরণ ঘটবে। তাহলে এইখানে ফসফরাসের sp3 সংকরণ ঘটবে, ফসফরাসের sp3 সংকরণ ঘটবে। আর এখানে ফসফরাসের sp3 সংকরণ ঘটবে না। যেহেতু ঘটবে না, তাই যৌগ তৈরি হওয়ার কোনো কাহিনী নাই। আর এখানে ঘটবে, তাই যৌগটা গঠন হবে। প্রশ্ন হচ্ছে কেন ঘটবে না, কেন ঘটবে না? মনে রাখবা sp3d, sp3d2, sp3d3 এটা ঘটবে কি ঘটবে না সেটা ডিপেন্ড করে সারাউন্ডিং অ্যাটমের উপর। কার উপর? সারাউন্ডিং অ্যাটম। কি বললাম? sp3d, তারপর sp3d2, sp3d3 এই সংকরণগুলা, বিশেষ করে এই সংকরণগুলা ঘটবে কি ঘটবে না এটা জোরালোভাবে ডিপেন্ড করে সারাউন্ডিং অ্যাটমের উপর। সারাউন্ডিং অ্যাটম, সারাউন্ডিং কোনটা? ওই কেন্দ্রীয় বাদে বাগবাগি যেগুলো সেটা সারাউন্ডিং। শুধু এইগুলো না, প্রত্যেকটা সংকরণই ঘটবে কি ঘটবে না সেটা ডিপেন্ড করে সারাউন্ডিং অ্যাটমের উপর। সারাউন্ডিং মাথায় রাখো। তো sp3d, sp3d2, sp3d3 এই তিনটা সংকরণ ঘটবে যদি সারাউন্ডিং অ্যাটম হাইলি ইলেকট্রোনেগেটিভ হয়, হাইলি ইলেকট্রোনেগেটিভ হয়। যদি সারাউন্ডিং অ্যাটম হাইলি ইলেকট্রোনেগেটিভ হয়, মানে উচ্চ তড়িৎ ঋণাত্মক। ক্লোরিন সে কিন্তু হাইলি ইলেকট্রোনেগেটিভ, তার জন্য এটা ঘটে। কেন ঘটে সেটা আমি বলবো। বাট এখানে ফসফরাস, এই যে হাইড্রোজেনটা কি? ফসফরাসের সাথে সারাউন্ডিং অ্যাটম হাইড্রোজেন। হাইড্রোজেনটা কি? হাইড্রোজেন হচ্ছে হাইলি ইলেকট্রোপজিটিভ, মানে উচ্চ তড়িৎ ধনাত্মক। আর অন্যদিকে ক্লোরিন কি? ক্লোরিন হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক। ক্লোরিন হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক, বুঝছো? যেহেতু হাইড্রোজেন হাইলি ইলেকট্রোপজিটিভ, তড়িৎ ধনাত্মক, এই জন্য এখানে কি হয় না, sp3d সংকরণ ঘটে না। sp3d সংকরণ ঘটে না, তাহলে এখানে যে অধিক্রমণ যত কাহিনী বললাম এগুলো ঘটবেই না, এগুলো হয়ই না। আর এখানে ফসফরাসের সাথে যে ক্লোরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ, তড়িৎ ঋণাত্মক পরমাণু, উচ্চ তড়িৎ ঋণাত্মক পরমাণু, এই ফসফরাস sp3d সংকরণ ঘটে, এই যৌগটাও ঘটে। এখন প্রশ্ন যে কেন ক্লোরিন থাকলে বা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকলে তোমার sp3d বা sp3d2, sp3d3 এই সংকরণগুলো ঘটে, আর যদি হাইলি ইলেকট্রোপজিটিভ বা হাইলি ইলেকট্রোনেগেটিভ না থাকে তাহলে কেন এই সংকরণগুলো ঘটে না, এটা আমরা একটু ব্যাখ্যা করে দেব। তো এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, খেয়াল করো। ফসফরাস কেন্দ্রীয় পরমাণু যেটা, এটা নিলা, নিয়ে ইলেকট্রনেস করবা। একদম সরাসরি আমরা উত্তেজিত অবস্থায় ইলেকট্রনেস করে দিলাম। বহিস্থ শক্তি স্তরগুলো দেখাইতেছি। ইলেকট্রন বিন্যাস 3s1, 3px1, 3py1, 3pz1, আরেকটা কি 3pz1, আরেকটা হচ্ছে 3dxy1। ওকে, ফসফরাসের সাথে যখন সারাউন্ডিং অ্যাটম হিসেবে ক্লোরিন থাকে তখন তোমার sp3d সংকরণ ঘটে। আর যখন ফসফরাসের সাথে সারাউন্ডিং অ্যাটম হিসেবে হাইড্রোজেন থাকে তখন sp3d সংকরণ ঘটে না। কেন? এর অ্যান্সার হচ্ছে এনার্জি ডিফারেন্স, অরবিটালের মধ্যে এনার্জি ডিফারেন্স। কেমন? আমি তোমাকে বুঝাই। দেখো sp3d সংকরণ কি, একটা s, এই তিনটা p আর একটা d মিশ্রণ হবে, মিশ্রণ হইয়া
সমশক্তির অরবিটাল তৈরি করবে। এখন এই যে এস আর পি আর ডি এগুলোর মধ্যে এনার্জি ডিফারেন্স ইউজ, এটা কিভাবে বুঝবা দেখাই। আমি যদি ঘর করে দেখাই তাহলে আরো সুবিধা হয়। ঘরটা খেয়াল করো, এটা ধরো ওই যে একটা খুব থাকে আর এতে পি তিনটা একসাথে থাকে, তাই না? সমশক্তির, এগুলো সমশক্তির ঘর করে দিলাম। আর ডিতে কটা থাকে? পাঁচটা থাকে, 1 2 3 4 5। আমরা ছোট ছোট করে পরগুলো দেখা দিলাম, জাস্ট মনে রাখো পাঁচটা আছে। ওকে ঠিক আছে। এখন এই যে এস, এই অরবিটালের এনার্জিটা হচ্ছে লো, কেন একটু মনে রাখো সাইজটা। সাইজ এর হচ্ছে লো, এর সাইজ হচ্ছে আমি যদি আকার নেই পিকোমিটারে তাহলে হচ্ছে মিল্ক সবুজ 47 পিকোমিটার। আর এই যে পিএক্স পিওয়াই পিজেড এগুলো তো একই অরবিটাল, এদের এনার্জি হচ্ছে তোমার 55 পিকোমিটার। আর ডি এর এনার্জি হচ্ছে 240, এনার্জি বলতে সাইজ 240 পিকোমিটার। মনে রাখবা এনার্জির সাথে এনার্জির সাথে এনার্জির সাথে আকারের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। কেমনে আপাতত বোঝার দরকার নাই, একটু বুঝে মানে একটু বিশ্বাস করে নাও, আমি বলতেছি তাই বিশ্বাস করে নাও। এনার্জির সাথে আকারের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। দেখো এস এর আকারটা সব থেকে কম না, তাই এর এনার্জি হচ্ছে লো। এর এনার্জিটা কত? লো এনার্জি, লো এনার্জি। দেখো এর থেকে 47 থেকে একটু সাইজ বড়, 55 55, তাই না? তাই এনার্জিটা কি একটু বেশি হবে, মানে আমি দিলাম মিডিয়াম এনার্জি। মিডিয়াম এনার্জি তো অন্য কালিতে লিখি, এর এনার্জি হচ্ছে লো এনার্জি, এর এনার্জি হচ্ছে মিডিয়াম একটু বেশি। আর তারপর ডিতে খেয়াল করতে দেখি একদম 55 থেকে ধাপ করে কত 240, মানে এর এনার্জি কবে? হাই এনার্জি। হাই শুধু হাই না, একদম হাইলি, উচ্চ লেভেলের হাইলি এনার্জি। দেখো পিএক্স পিওয়াই পিজেড তিনটারই কিন্তু মানে সাইজ সেম 55, তার মানে তিনটারই কি এনার্জিও সেম, মিডিয়াম এনার্জি, কিন্তু তিনটারই কি সমান। আমরা কি বলি সমশক্তির অরবিটাল। দেখো এখানে একটা গ্যাপ আছে, এই যে গ্যাপ এস আর পি, পি এর মধ্যে একটা গ্যাপ আছে না, এই গ্যাপ মানে কি এনার্জি ডিফারেন্স। আর পি আর ডি এর মধ্যে কি আছে? একটা এনার্জি, এই যে এনার্জি গ্যাপ, এই যে গ্যাপ, এই গ্যাপ দ্বারা বোঝায় এনার্জি ডিফারেন্স। একটু খেয়াল করো কথাগুলা। বহিস্থ শক্তি স্তরের অরবিটাল, বহিস্থ শক্তি স্তরের অরবিটালের যে ইলেকট্রনগুলো আছে সেগুলা বন্ধনে অংশগ্রহণ করে, বাট বহিস্থ শক্তি স্তরের অযুগল ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে। কোন ইলেকট্রন? অযুগল। আমরা উত্তেজিত অবস্থায় নিলাম, কারণ ফসফরাসের সাথে 5টা ক্লোরিন বা 5টা হাইড্রোজেন, মানে 5টা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে। তাহলে 5টা ইলেকট্রন কি হতে হবে? অযুগল। কারণ বন্ধনে অংশগ্রহণ করতে হলে অযুগল হতে হয়, 5টা অযুগল, এই যে সবগুলো দেখো সিঙ্গেল 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 অযুগল, ঠিক আছে। বহিস্থ শক্তি স্তরের অযুগল ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। বাট সমস্যা হলো তখনই অংশগ্রহণ করতে পারবে যখন প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জির মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। এখানে দেখো এস এর এক প্রকার, এস এর মধ্যে যে ইলেকট্রনটা আছে, এস এর যে এনার্জি, এস এর মধ্যে যে ইলেকট্রন আছে তার এনার্জি একই। আমি যার ঘরে থাকবো ওই ঘরে যে এনার্জি, আমার এনার্জি তাই। তো এস এর যে, এস এর মধ্যে উপস্থিত ইলেকট্রন এর যে এনার্জি, আর পি এর মধ্যে যে উপস্থিত ইলেকট্রন তার যে এনার্জি, এগুলো তো সেম এনার্জি না, ডিফারেন্স এনার্জি। এস এর মধ্যে ইলেকট্রন ধারণকারী এনার্জি সেটার কম, আর পি এর মধ্যে ইলেকট্রন উপস্থিত সেই ইলেকট্রনের যে এনার্জি ধারণ করে সেটা এনার্জি একটু বেশি, আর ডি এর মধ্যে যে ইলেকট্রন আছে তার এনার্জি আরো বেশি। তো এনার্জি গ্যাপ, এনার্জি ডিফারেন্স হয় ইলেকট্রনের, তাহলে ওই ইলেকট্রনগুলা একসাথে বন্ধনে অংশগ্রহণ করতে পারবে না। বন্ধনে অংশগ্রহণ করতে হইলে যারা যারা বন্ধনে অংশগ্রহণ করবে, যে ইলেকট্রনগুলা বন্ধনে অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকের শক্তি সমান হতে হবে। এই সমান করার জন্য সংকরণ হয়। ধরো ধরো আমি তোমার বুঝাইতেছি, 4টা হাইড্রোজেন আসবে, 4টা হাইড্রোজেন আসবে, বন্ড তৈরি করবে ফসফরাসের সাথে, ঠিক আছে। এই 4টা হাইড্রোজেন হচ্ছে চার চার বোন সিস্টার। এরা কি করবে? বিয়ে করবে কার সাথে? এই ফসফরাসের 4টা ইলেকট্রনের সাথে। তো এখন আমি তো দেখাইছি যে এই এস এর মধ্যে যে ইলেকট্রনটা তার এনার্জি কম, তো আমি ধরে নিই এই এনার্জিটা ধরো টাকা হিসেবে কাউন্ট করো, এই টাকা হচ্ছে 60,000, 60,000 এখানে লিখে দিলাম 60,000, 60,000। আর পরের যে 3 ভাই আছে এরা 4 ভাই, কিন্তু একজন কামায় 60,000, পরের গুলা পিএক্স পি পিজেড এই 3 ভাই সেম টাকা কামায়, সেটা ধরো 1 লাখ। 1 লাখ, 1 লাখ মানে কত? 1 লাখ, 1 লাখ মানে 100,000। তাহলে কি হইতাছে, এই 4 বান্ধবী এসে যখন দেখলো, 4 বান্ধবী এসে দেখলো যে এই হাইড্রোজেন, মানে বান্ধবী বলতে বোন, ধরো বোন, যে
এই প্রথম বোন, প্রথম হাইড্রোজেন, দ্বিতীয় হাইড্রোজেন, তৃতীয় হাইড্রোজেন, চতুর্থ হাইড্রোজেন। প্রথম হাইড্রোজেন তার ভাগ্যে যে ছেলেটা পড়ছে, 4 ভাইয়ের মধ্যে যে ভাইটা পড়ছে সে কামায় 60,000। আর পরের জনের ভাগ্যে পড়ছে কি 1 লাখ করে কামায়, এরকম এরকম ছেলে পড়ছে। তাহলে এই বোনের মন খারাপ হয়ে যাবে না? এই বোনের মন খারাপ হয়ে যাবে যে 60,000 টাকা কামায়, আমি তার সাথে কি করবো না, বিয়েতে আবদ্ধ হবো না। তাহলে এই হাইড্রোজেন কি হয়ে যাবে, চলে যাবে। আর 3 হাইড্রোজেন তখন কি করবে, বলবে যে আমার এক বোন যেহেতু চলে গেছে, বিয়ে করবে না, আমরাও কি করবো না, আমরাও বিয়ে করবো না, আমরাও বন্ধনে যাব না। বুঝছো? তাহলে এই এনার্জি ডিফারেন্স থাকার কারণে বন্ধনটা হইতেছে না। তার জন্য কি হয়, এই যে 3 ভাই, এই যে 3 ভাই তারা চাইতেছে না যে একজনের কারণে আমাদের বিয়ে আটকে থাকুক। আমরা কি করি, টাকাটা সমান করি কিভাবে, এই 3 ভাই এরা তো কামায় 100,000 করে, 100,000 করে না, 100,000 করে। তো প্রত্যেকেই এই প্রথম বাইরে 10,000 করে দিল, 10,000, 10, 10, 10,000 করে দিল। তাহলে এর কথা হয়ে গেল প্রথম ভাইয়ের 90, এরও কথা হয়ে গেল 90, এরও কথা হয়ে গেল 90, এরও কথা হয়ে গেল 90, মানে সবারই সমান সমান। তার মানে একজন কম কামাইতে 60,000, আর পরে 3জন 1 লাখ মানে 100,000 করে কামাইতেছে। যেহেতু ডিফারেন্স, বিয়ে হইতেছে না তাদের মধ্যে। এইগুলো যারা বেশি করে কামায় 1 লাখ করে, প্রত্যেকে প্রথম জনের 10,000, 10,000, 10,000 করে দিল। তাহলে ওই 60 থেকে কোথায় গেল 90, এদেরও 10,000 কমে যেতেছে, এদেরও কি হলো 90, প্রত্যেকে 90 হয়ে গেল। দেন সমান এই 4 বান্ধবী, তাদের মধ্যেও বন্ধন বা বিয়েতে আবদ্ধ না হওয়ার কোনো কারণ নাই, তারাও কি করবে, বিয়েতে আবদ্ধ হবে। এই যে এনার্জি দেওয়ার প্রক্রিয়া বা টাকা দেওয়ার প্রক্রিয়া যে সমান করলো, এটাকে বলা হয় সংকরণ। তাহলে সংকরণ এটা সম্ভব কার মধ্যে জানো, সংকরণ মানে যে অধিক্রমণ, এই যে এটা এস না, এস আর পি, এস আর পি এর মধ্যে, এস আর পি এর মধ্যে অধিক্রমণ সম্ভব, অধিক্রমণ সম্ভব। হাইড্রোজেন আসুক আর জি আসুক, হাইড্রোজেন আসুক আর জি আসুক, হাইড্রোজেন আসুক আর ক্লোরিন আসুক, অধিক্রমণ সম্ভব। কেন? কারণ এনার্জি কিন্তু খুব একটা ডিফারেন্স নাই। একজন 1 লাখ কামায় আর একজন 60,000 কামায়, 10,000 করে দিলে সমান সমান হয়ে যেতেছে। বাট এই দিকে দেখো ডি এর এনার্জি কেমন, ধরো ডি কামায় হচ্ছে 1 কোটি টাকা, 1 কোটি টাকা মানে হাইলি এনার্জি, 1 কোটি টাকা। এখন ডিও যদি বন্ধনে পার্টিসিপেট করতে চায়, মানে বিয়েতে আবদ্ধ হতে চায়, তার মানে তারও কি করতে হবে, ওই সবার মানে সমান সমান হতে হবে, সবগুলার এস পি ডি সবার এনার্জি সমান সমান হতে হবে, মানে সবার টাকা সমান হতে হবে। তাহলে ডি কি করতে হবে, ডি যে এত 1 কোটি কামায়, তার কি করতে হবে, ওই তাদের দিতে হবে। কি পরিমাণ দিতে হবে সমান করতে হলে, ডি এর কিন্তু হিউজ পরিমাণ দিতে হবে। ধরো আমরা হচ্ছে পাঁচ ভাই, একজন কামায় 60,000, একজন কামায় 1 লাখ করে, আর আমি কামাই কত, 1 কোটি টাকা। তো আমরা 5 জন যদি একসাথে বিয়ে করতে চাই, তাহলে আমাদের সবার কি করতে হবে, সমান করতে হবে। তার মানে আমার থেকে কি পরিমাণ তাদের টাকা দিতে হবে সমান করতে হলে, হিউজ। তাহলে আমি কি বিয়ে করব, আমি কি বলবো, আমার বিয়েরই দরকার নাই, এত টাকা দিয়ে আমার বিয়েরই দরকার নাই। তাহলে ডি কি করবে না, মানে এই অধিক্রমণে যাবে না, মানে ডি এনার্জি দিতে যাবে না, কারণ কি তার হিউজ এনার্জি। বুঝছো? এই জন্য এস আর পি, এস অ্যান্ড পি, এটার মধ্যে অধিক্রমণ সম্ভব, সম্ভব এস আর পি এর মধ্যে অধিক্রমণ সম্ভব। বাট এদের সাথে এই পি এস পি এর সাথে ডি এর অধিক্রমণ সম্ভব না, অধিক্রমণ সম্ভব না। যে অধিক্রমণ সম্ভব না হয়, মানে ডি যদি পার্টিসিপেট না করে, তাহলে এস পি থ্রি ডি এটা কি হইতেছে না। তো হাইড্রোজেন যদি আসে, তখন এই ডিটা কি করে না, বন্ধনে পার্টিসিপেট করে না, মানে অধিক্রমণে যায় না। কেন যায় না, হাইড্রোজেন আসলে কেন যায় না, ক্লোরিন আসলে কেন যায়? ক্লোরিন যদি আসে, হাইড্রোজেন যদি আসে, তখন অধিক্রমণ হয় না। বাট ক্লোরিন যখন আসবে তখন অধিক্রমণ হবে। কেন? ক্লোরিন কি এমন জাদু করলো, হ্যাঁ ডি অরবিটালকে যে যাবে, মনে রাখো আমি তোমার বলি, হাইড্রোজেন যখন আসবে তখন ডি অধিক্রমণে, হাইড্রোজেন যখন আসবে তখন ডি অধিক্রমণে যাবে না, আর ক্লোরিন যখন আসবে তখন ডি অধিক্রমণে যাবে। কেন? কারণ হচ্ছে এখন বলো, এই যে হাইলি এনার্জি, এটা কেন ডি এর, কারণ তার সাইজটা অনেক বড়। যখন ক্লোরিন আসে তখন এই সাইজটা হ্রাস করে ফেলে, এনার্জি হ্রাস হয়ে যায়। আর এনার্জি হ্রাস হলে মানে তখন তো খুব একটা ডিফারেন্স না। আমি 1 কোটি কামাই, কি একজন আইসা আমার কিছু একটা ক্ষতি করে দিল, আমার টাকা অনেক কমে গেছে, তখন তো আমি যদি ওই যারা কম কামায় তাদের সাথে যদি সমান করতে চাই, আমি তো তাদের খুব একটা দিতে হবে না। আমি হিউজ কামাইলে তাদের আমি দিতে চাইবো না, বাট কম কামাইলে তখন আমার কোনো সমস্যা নাই। এই ক্লোরিন আসলে সাইজটা হ্রাস পায় যায়, কিভাবে হ্রাস পায় দেখো,
এখানে দেখাইতেছি, খেয়াল করো। এখন শেষ হয়ে যাবে, আর একটু ওয়েট করো। লিখবা সারাউন্ডিং অ্যাটম, সারাউন্ডিং অ্যাটম, সারাউন্ডিং অ্যাটম যদি উচ্চ তড়িৎ-ঋণাত্মক হয়, সারাউন্ডিং অ্যাটম উচ্চ তড়িৎ-ঋণাত্মক হলে, এটা লিখে দিই, উচ্চ তড়িৎ-ঋণাত্মক হলে, উচ্চ তড়িৎ-ঋণাত্মক হলে কি ঘটবে? এই যে ফসফরাস, এই দিয়ে একটা সারাউন্ডিং অ্যাটম, যে আমরা তো এর সাথে সম্পর্ক পড়তেছি, এদিকে একটা উচ্চ তড়িৎ এক্স, এখানে এক্স, সব এক্স দিলাম, এক্স এক্স এক্স, ফার্স্ট এক্স, সারাউন্ডিং অ্যাটম এক্স, এটা উচ্চ তড়িৎ-ঋণাত্মক। উচ্চ তড়িৎ-ঋণাত্মক মানে কি? হাইলি ইলেকট্রনিক মানে কি? সেই কি করবে? ইলেকট্রন টান দিবে ফসফরাস থেকে, ফসফরাসে টান দিল, তাহলে এই এক্সটা কি হয়ে যাবে? এক্সটা হয়ে যাবে পার্শিয়াল নেগেটিভ, এক্সটা হয়ে যাবে কি? পার্শিয়াল নেগেটিভ। এও কি পার্শিয়াল নেগেটিভ, এও কি পার্শিয়াল নেগেটিভ, যেহেতু উচ্চ তড়িৎ ইলেকট্রন দিয়ে পার্শিয়াল নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এখানে ফসফরাসে কি হবে? হাইলি পার্শিয়াল পজিটিভ। অর্থাৎ যদি ফসফরাসের সাথে সারাউন্ডিং অ্যাটম উচ্চ তড়িৎ হয়, তাহলে ফসফরাসে কি দেখা গেল? ফসফরাস পরমাণু, ফসফরাস পরমাণু কি হবে? ফসফরাস পরমাণু পার্শিয়াল পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, পার্শিয়াল পজিটিভ চার্জ যুক্ত হয়, পার্শিয়াল পজিটিভ চার্জ যুক্ত হয়। এই পার্শিয়াল পজিটিভ চার্জ যুক্ত হলে কি হবে? ফসফরাসের যে থ্রি ডি অরবিটালটা আছে, এই থ্রি ডি অরবিটালের আকৃতি, সেই আকৃতি ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। আকৃতি যদি ছোট হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? আকৃতি ছোট হইলে তার এনার্জিও কমে যাবে। আকৃতি ছোট হয়ে যায়, তাই থ্রি ডি এর এনার্জি, সেটা কি হয়ে যায়? হ্রাস পায়, থ্রি ডি এনার্জি হ্রাস পায়। আর যখন এনার্জি হ্রাস পেলে, তখন তো সংকরণে অংশগ্রহণ করতে কোনো সমস্যা নাই। থ্রি ডি কি করে? থ্রি ডি অরবিটাল sp3d সংকরণে অংশগ্রহণ করে, সংকরণে অংশগ্রহণ করে, অর্থাৎ sp3d সংকরণ ঘটবে। থ্রিডি যদি সংকরণ অংশগ্রহণ করে, তাহলে sp3d সংকরণ ঘটবে, আর sp3d সংকরণ ঘটলেই ওই যৌগটা সম্ভব। তাহলে sp3d সংকরণ কখন ঘটবে? যখন সারাউন্ডিং অ্যাটম উচ্চ তড়িৎ হয়। এখন কথা হলো যে কেন পজিটিভ চার্জ যুক্ত হলে থ্রি ডি অরবিটালের আকার ছোট হয়ে যায়, এটা তোমাকে দেখা দিই। এখানে খেয়াল করো, এখানে দেখা দিই। এই যে ধরো, এটা তোমার নিউক্লিয়াস, এটা তোমার নিউক্লিয়াস। ধরো নিউক্লিয়াসে ধরো পজিটিভ চার্জ একটা আছে, জাস্ট একটা পজিটিভ। খেয়াল করো, এখানে আমি কি দেখাইছি? বহিস্থ শক্তি স্তরগুলো দেখাইছি না? বহিস্থ শক্তি স্তর। এর আগে কি ভিতরে শক্তি স্তর আছে না? এই এটা 3s, এটা 3p, এটা 3d, এটা তৃতীয় শক্তি স্তর। ফসফরাসের তৃতীয় শক্তি স্তর, বহিস্থ শক্তি স্তর। এটা কি দ্বিতীয় শক্তি স্তর, প্রথম শক্তি স্তর আছে না? হ্যাঁ আছে, সেগুলো ভিতর শক্তি স্তর। আমি এগুলো একবার এভাবে দেখাইলাম, এভাবে দেখাইলাম। এগুলো হচ্ছে ভিতরে শক্তি স্তর, ভিতরে শক্তি স্তর। একটু নিচে লিখি, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ভিতর শক্তি স্তর। অনেকগুলো ভিতর শক্তি স্তর আছে, ভিতর শক্তি স্তর আছে, বুঝছো? এটা হচ্ছে ভিতর শক্তি স্তর। আমি লিখে দিলাম ইনার, ইনার, আর এখানে একটা পজিটিভ। তারপর কি আছে? বাইরের শক্তি স্তর। বাইরের শক্তি স্তর কি আছে? এস পি ডি, 3s 3p 3d। আমি এইভাবে লিখে দিলাম। এটা ধরো ভিতর শক্তি স্তরের, এটা হচ্ছে এনএস, এনএস। ফার্স্ট হচ্ছে 3s, এরপর নিচে 4s, তার নিচে হচ্ছে 5s। একবার লিখে দিলাম এনএস। পরে কি আছে? পরে হচ্ছে এনপি, এরপর কি? এরপর হচ্ছে এনডি। এই সবগুলো একসাথে, সবগুলো একসাথে কি? আউটার, বুঝছো? তো দেখো,
ডিটা কিন্তু নিউক্লিয়াস থেকে অনেক দূরে, ডিটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে, তাই ডি এর আকারটা কি অনেক বড়। বাট এখন যখন ফসফরাসে মানে যে কেন্দ্রীয় পরমাণুতে মানে যেই পরমাণুটার ফসফরাস বা হোয়াট এভার যেটা কেন্দ্রীয় পরমাণু সেখানে যে পজিটিভ চার্জ যুক্ত হয় মানে নিউক্লিয়াসে কি হবে আরো পজিটিভ বাড়বে। ধরো দ্বিতীয় কেসটা কি এরকম, আগে পজিটিভ ছিল ধরো একটা, এখন ধরো আরো হইলো, আরো বেশি পজিটিভ হইলো, তো কি হবে এই নিউক্লিয়াসগুলো তো এটা টানে তাই না, নর্মাল অবস্থায়, নর্মাল অবস্থায় এই নিউক্লিয়াস এই ডি এন পি এন এস যে টানছে টানে টানে যা আছে সেটা দেখাইছি এই অবস্থায় আছে। বাট নিউক্লিয়াস যখন আরো পজিটিভ বাড়বে তখন কি করবে, এইটা ধাপ করে কি করবে সবাই টানবে না, এসটিও টানবে, পিরো টানবে, ডিরো টানবে, তখন কি হয়ে যায় ইনার তিনার মতো থাকলো, ধরো ইনার তিনার মতো থাকলো, এসটা একটু কমে যাবে, এসটা এখানে ছিল, এসটা কমে আরেকটা এখানে আসলো, পিটা আরেকটু কমলো, পিটা কমে এখানে আসলো, ডিটা কমে ধরো এখানে আসলো, বুঝো এটা কি এনএস, এটা কি এনপি, এটা কি এনডি। তাহলে কি হইলো এই যে টানার পরে মানে নিউক্লিয়াস টানার পরে, নিউক্লিয়াস টানার পরে কি হইলো অ্যাট্রাকশনের ফলে কি হইলো, অ্যাট্রাকশনের ফলে তোমার এই যে এনডি আগে ছিল এখানে এখন ছিল এখানে মানে এনডি, এনডি এর সাইজ, সাইজ কমে গেল, এনডি এর সাইজ কমে গেল, সাইজ কমলে এনডি এর এনার্জিও কি হইলো, এনডি এর এনার্জিও কমে গেল, এনডি এর এনার্জি কমে গেছে যেহেতু তাই তার ওই অধিক্রমণে আর পার্টিসিপেট করা কোনো অসম্ভব না, এখন সে কি করবে পার্টিসিপেট করবে। তাহলে এই যে এনডি এর সাইজ কমবে কখন, যখন নিউক্লিয়াসে পজিটিভ পজিটিভ চার্জ রিলেটিভলি বাড়বে, বাড়বে কখন যখন সারাউন্ডিং অ্যাটম উচ্চ তড়িৎ হয়, আর সারাউন্ডিং উচ্চ তড়িৎ হলেই এনডি করলো এনার্জি কমলো, এনার্জি কমলো তাই অধিক্রমণে গেল, অধিক্রমণ গেল মানে কি sp3 সংকরণ ঘটবে, বুঝছো। এই জন্য pH5 দেখো তো ফসফরাস, এখানে খেয়াল করো ফসফরাস তার ইলেকট্রোনেগেটিভ হচ্ছে 2.1, অন্যদিকে হাইড্রোজেন তারও কি ইলেকট্রোনেগেটিভ 2.1, তাহলে এখানে সারাউন্ডিং অ্যাটম যদি হাইড্রোজেন থাকে সে কি টান দিতে পারবে, কারণ দুজনের তড়িৎ ঋণাত্মক সেম, দুজনেরই তড়িৎ ঋণাত্মকতা সেম, কেউ কারো ইলেকট্রন টানতে পারবে না, তাই ফসফরাসে পার্শিয়াল পজিটিভ সৃষ্টি হবে না, আর পজিটিভ সৃষ্টি না হলে এই এনডি তার এদিকে আসবে না, আকার হ্রাস পাবে না, তাই তাই তোমার sp3d হাইড্রোজেন থাকলে sp3d সংকরণ ঘটবে না, pH5 সেটাও হবে না। বাট PCl5 ফসফরাসের সাথে যখন ফসফরাসের যখন যখন ফসফরাসের সাথে যখন ক্লোরিন থাকবে, ফসফরাসের 2.1 বাট ফসফরাসের 2.1 বাট ক্লোরিন কত, ক্লোরিন হচ্ছে 3, ইলেকট্রনিক 3 মানে একটা হিউজ ডিফারেন্স, তাই sp3d সংকরণ ঘটবে, PCl5 গঠন হবে। একইভাবে SF6 সালফারের সাথে কি আছে সারাউন্ডিং অ্যাটম, সালফারের সাথে ফ্লোরিন আছে যেটা হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাই এখানে সালফারের sp3d সংকরণ ঘটে, sp3d সংকরণ ঘটে, তাই SF6ও কি হয় তৈরি হয়। অন্যদিকে SH6 সারাউন্ডিং অ্যাটম হাইড্রোজেন, তাই এখানে sp3d, এখানে sp3d2 সালফার sp3d2 সংকরণ ঘটে, আর এখানে সালফারের সাথে হাইড্রোজেন আছে সারাউন্ডিং অ্যাটম হাইড্রোজেন এটা হাইলি ইলেকট্রোপজিটিভ, তাই sp3d2 সংকরণ সালফারে ঘটে না, তাই SH6ও তৈরি হয় না। এই হচ্ছে কথাবার্তা, এই হচ্ছে কথাবার্তা, আশা করি বুঝছো। একদম যদি এক কথা বলতে চাই কি এখানে যখন PCl5 ফসফরাসের সাথে যখন ক্লোরিন পরমাণু থাকে যেটা হাইলি ইলেকট্রোনেগেটিভ, এই হাইলি ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে ফসফরাসে পার্শিয়াল পজিটিভ চার্জ সৃষ্টি হয়, যুক্ত হয়, এই পজিটিভ চার্জ সৃষ্টি হওয়ার কারণে 3d অরবিটালের আকৃতি ছোট হয়ে যায়, 3d অরবিটাল এনার্জি হ্রাস পায়, তাই 3d অরবিটাল কি করে sp3d সংকরণে অংশগ্রহণ করে, sp3d সংকরণ যেহেতু ঘটে এই জন্য PCl5 গঠন হয়। অন্যদিকে ফসফরাসে যখন হাইড্রোজেন থাকবে সারাউন্ডিং অ্যাটম হাইড্রোজেন সেটা হাইলি ইলেকট্রোপজিটিভ, যে ফসফরাস কি করতে পারে না পার্শিয়াল পজিটিভ চার্জ সৃষ্টি করতে পারে না, পজিটিভ সৃষ্টি না হলেও এই 3d অরবিটালে কি হবে না আকার হ্রাস পাবে না, আকার হ্রাস না পেলে তার এনার্জিও হ্রাস পাবে না, এনার্জি যদি হাই থাকে সে অধিক্রমণে যাবে না, মানে সংকরণ পার্টিসিপেট করবে না, সংকরণ পার্টিসিপেট না করলে 3d করে না বন্ধনে অংশগ্রহণ করতেছে না, কারণ সংকরণ sp3d এটা হবেই না, sp3d না হলে PH5 গঠন হওয়া সম্ভব না। একইভাবে SF6 এ sp3d2 সংকরণটা ঘটে ফ্লোরিনের কারণে, আর SH6 এর ক্ষেত্রে sp3d সংকরণটা ঘটে না, sp3d সংকরণটা ঘটে না, sp3d সংকরণ না ঘটলে SH6 কিভাবে ঘটবে। তাহলে একটু কি বুঝলা, সংকরণ কেন্দ্রীয় পরমাণু সংকরণ সেটা সম্পূর্ণ নির্ভর করে কোন ধরনের হবে, একটা কেন্দ্রীয় পরমাণু একটা যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণুর তে কোন ধরনের সংকরণ ঘটবে সেটা ডিপেন্ড করে সারাউন্ডিং অ্যাটমের উপর, একটা যৌগের কেন্দ্রীয় পরমাণুর মধ্যে কোন ধরনের সংকরণ ঘটবে
সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে সারাউন্ডিং অ্যাটমের উপর। তাই আমি একটা পরমাণু নিয়ে সংকরণ ব্যাখ্যা করলাম, এটা কিন্তু ঠিক না। আমার উচিত কি একটা যৌগ নিয়ে তারপর আমার সংকরণ ব্যাখ্যা করা উচিত, যেটা আমি প্রিভিয়াস সবগুলো পর্বতে আলোচনা করে আসছি। তো লাস্ট একটা কথা, ভিডিও এমনি লেন্থ হয়েছে, এক প্রশ্নের জন্য হিউজ ব্যাখ্যা করলাম। আরো অল্পের মধ্যে চেষ্টা করলে আলোচনা করা সম্ভব হইতো, বাট হয়ে গেল লম্বা, তার জন্য দুঃখিত। তো লাস্ট একটা কথা বলি, সংকরণ এই পর্যন্তই। এরপর আরো কিছু আছে, সেটা হচ্ছে বিএসইপিআর থিওরি, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, বিএসইপিআর থিওরি। তো এটাও সংকরণের সাথে সম্পর্কিত কিছুটা না ভালোই। তো আমার সংকরণ সবকিছু আলোচনা করা শেষ। বিএসইপিআর থিওরিটা আমি আলোচনা করি নাই। বিএসইপিআর থিওরিটা কি, যেমন একটা যৌগের ধর একাধিক যৌগ নিলা XYZ, যেমন মিথেন, H2O, অ্যামোনিয়া, 3টা যৌগের সংকরণ কিন্তু sp3, বা তাদের বন্ধন কোণ এবং আকৃতি ভিন্ন। তাহলে বন্ধন কোণ আকৃতি সেটা সংকরণের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে কার উপর? বহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো রিপালশনের উপর। ওই মানে মধ্যবর্তী দাঁড়াইলো যে বন্ধন কোণ আর আকৃতি, একটা যৌগের বন্ধন কোণ আর আকৃতি সেটা সংকরণের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে বহিস্থ শক্তি স্তরের যে ইলেকট্রন আছে তাদের রিপালশনের উপর, বিকর্ষণের উপর। ওইটা মূলত কি বিএসইপিআর থিওরি। তো তোমাদের যদি মনে হয় যে বিএসইপিআর থিওরিটা লাগবে, তাহলে তুমি একটু কমেন্টে জানাইও, দেন আমি কি করবো, বিএসইপিআর থিওরির উপর আরো তোমাদের 2 বা 3টা পর্ব আকারে পাবলিশ করব। আর যদি কমেন্ট না পাই, তাহলে আমি বুঝে নিব যে তোমাদের লাগতেছে না, তাই ওইদিকে আর যাবো না। সংকরণ এই পর্যন্তই, এটাই লাস্ট পর্ব হবে। তো দেখো, যদি বিএসইপিআর থিওরি মনে হয় যে তোমরা নিজেরা আমি পড়াইলে একটু উপকার হবে, তাহলে আমাকে কমেন্ট করে জানাইও। আর যদি নিজেরা পারো তো পারবাই, খুব একটা কঠিন না, সহজই, একদমই সহজ, সিম্পল। নিজেরা পারলে তো পারলা, আর না পারলে কমেন্টে জানাইও। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওগুলো যদি ভালো লাগে, যদি মনে হয় উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সামনে তোমাদের জন্য আরো ভিডিও আমি দিব। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।